আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা বিষয়ে একটি প্রাথমিক আলাপ। আহ, ঢাকা আমাদের অনেকের কাছেই বিশেষভাবে আদর্শস্থানীয় এবং আদরণীয় একটি জায়গা, আহ, কিন্তু এর যে ইতিহাস এবং ঐতিহ্য আছে তার সম্পর্কে আমরা অনেকেই খুব একটা সচেতন নই। তো এই ক্ষেত্রে যারা ঢাকা বিষয়ে বিশেষভাবে পড়তে আগ্রহী তাদের জন্য হয়তো কিছু প্রাথমিক সূত্র সম্পর্কে আমরা একটু আলাপ করব এবং তার কিছু পারিপার্শ্বিক দিক নিয়েও আলাপ করা যেতে পারে। প্রথমে যে বিষয়টা নিয়ে আলাপ করা যেতে পারে সেটা হচ্ছে ঢাকা শহর বলতে আমরা ঠিক কোন জায়গাটাকে বুঝি। আমাদের হয়তো প্রাথমিকভাবেই যে জায়গাটা নিয়ে ধারণা তৈরি হয় তা হচ্ছে পুরান গঙ্গা নদীর তীরে অর্থাৎ বুড়িগঙ্গার তীরে যে শহরটি গড়ে উঠেছে সেটি হচ্ছে ঢাকা শহর। এবং ঐতিহাসিকরা এটা নিয়ে নানাভাবে আলোচনা করবার চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে চার্লস ডয়েলের কথা বলা যেতে পারে। যেহেতু ইংরেজ ভদ্রলোক ছিলেন সেই জন্যে বুড়িগঙ্গা এই কথাটা ঠিক বলতে পারতেন না, এই জন্য বুড়াগঙ্গা বলতেন। এবং চার্লস ডয়েলের যে বিখ্যাত গ্রন্থ আছে অ্যান্টিকুইটিজ অফ ঢাকা, এটি বিশেষভাবে আমি বলবো বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। যদিও এই গ্রন্থটি প্রাথমিকভাবে একটি ঢাকার বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেই ঊনবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যে জরাজীর্ণ স্থাপনাগুলি রয়েছে সেগুলোর উপরে আলোকপাত করে তৈরি হয়েছে, কিন্তু এটি আমাদেরকে আসলে এক ধরনের প্রি কলোনিয়াল এরাতে কোন ধরনের স্থাপনাগুলি বিদ্যমান ছিল এবং পরবর্তীতে যে স্থাপনাগুলির উদ্ভব হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ধারণা দেয়। অর্থাৎ পরম্পরা তৈরির ক্ষেত্রে চার্লস ডয়েলের এই গ্রন্থটি বিশেষ ভূমিকা রাখে। ঢাকার প্রাচীন ইতিহাস নিয়ে যদি আমরা কথা বলি, যদিও আমরা প্রায় সময় শুনে থাকি যে ঢাকার সূচনা হচ্ছে 1610 খ্রিস্টাব্দে। মূলত ইসলাম খান চিশতি যখন ঢাকায় প্রবেশ করেন সেই সময়টাকে ধরেই ঢাকার ইতিহাসের সূচনা সাধারণত অনুমান করা হয়ে থাকে অথবা ইতিহাসগণ বিবেচনা করে থাকেন। কিন্তু ইদানিংকালে আমরা বিভিন্ন ধরনের গবেষণা দেখতে পাচ্ছি, সেই গবেষণাগুলি বলছে ঢাকার ইতিহাস, ঢাকা নগর হিসেবে এর ইতিহাস আরও বহু পুরনো, যদিও এখনই কনক্লুসিভলি কিছু এই সম্পর্কে বলা যাচ্ছে না। তো আমরা যেটা ধারণা করতে পারি বুড়িগঙ্গা নদীর তীরে যে শহরটির উদ্ভব হয়েছে সেটার সূচনা মূলত 1610 খ্রিস্টাব্দে এবং এরপর থেকে শুরু করে প্রায় টানা 100 বছর ঢাকা রাজধানী হিসেবে ছিল। পরবর্তীতে মুর্শিদ কুলি খান যখন মুর্শিদাবাদকে বাংলার রাজধানী হিসেবে স্থানান্তর করেন তখন ঢাকা কিছুটা পূর্বের দিকে চলে যায়। তবে এই 100 বছরে ঢাকার ইতিহাসের গৌরব কেমন ছিল সেটা যদি আমরা ধারণা করতে চাই তাহলে প্রাথমিকভাবে আমরা এর যে জনসংখ্যা আছে এবং এর যে আয়তন আছে সেই দিকে দৃষ্টিপাত করতে পারি। একটি গবেষণা বলছে এবং সূত্র বলছে সেই সময়ে ঢাকার জনসংখ্যা প্রায় 9 লক্ষ ছিল এবং ঢাকার আয়তন প্রায় 150 বর্গ মাইল পর্যন্ত ছিল। হয়তোবা 150 বর্গ মাইল সেই সময়ে চিন্তা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু কোনোভাবে ঢাকার আয়তন 1610 খ্রিস্টাব্দের পর থেকে শুরু করে 1710 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে 11 বর্গ মাইল থেকে শুরু করে 100 বর্গ মাইল এই আয়তনের মধ্যেই ছিল। এই সময়ের মধ্যে ঢাকার সবচেয়ে বিখ্যাত যদি আমরা ঐতিহাসিক দিক বলি সেটি ছিল যে এটি নানা ধরনের স্থাপনা তৈরি করেছে। এর মধ্যে লালবাগ কেল্লা হচ্ছে অন্যতম, যেটি শায়েস্তা খানের আমলে তৈরি হয়, যদিও এটি পূর্ণতা পায়নি। আপনারা দেখবেন যে এই লালবাগ কেল্লার সূত্র ধরে পরবর্তীতে ঢাকায় আরও বিভিন্ন ধরনের বাগ তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শাহবাগ, যেটি মূলত ঢাকার নবাবরা যখন ছিলেন তখন তারা এটি তৈরি করেছেন। এই সব কিছু মিলে হচ্ছে এক ধরনের ঢাকার ইতিহাস তৈরি হয়েছে। মোগলদের পরে আমরা যদি ঢাকার ইতিহাস দেখি নবাবী আমলেও এর বিশেষ গুরুত্ব হ্রাস পায়নি। এর অন্যতম কারণ হচ্ছে যদিও মুর্শিদাবাদ পরবর্তীতে বাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি পায় নবাবী আমলে, কিন্তু ঢাকা নিয়ামত বলে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা কিন্তু তখন তৈরি করা হয়েছিল এবং তখনও পুরো মোগল সাম্রাজ্যের পূর্বাঞ্চলের
নৌবাহিনীর প্রধান স্থল কিন্তু ঢাকা ছিল, এবং সেটি 1757 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত ঢাকা পূর্বাঞ্চলের বিশেষ কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছিল। ঢাকার অন্যতম একটি বিশেষ যদি বৈশিষ্ট্য বলি, সেটি হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি ঢাকার ইতিহাসকে বিবেচনায় নিই, বরং এর 1/4 ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবেও বলা যায়। এটা নানা কারণেই বলা যায়। প্রথমত হচ্ছে বিংশ শতাব্দীতে যে নানা ধরনের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এটা ছাড়াও এখানে নানা ধরনের স্থাপনা তৈরি হয়েছে। বিশেষত আমরা কার্জন হলের কথা বলতে পারি। এখানে যে পূর্ব বাংলার যে জেনারেল ছিলেন, সেই জেনারেলের বিশেষত ব্যামফিল্ড ফুলারের কথাও আমরা বলতে পারি। গভর্নর হাউস তৈরি হয়েছে, যেটি বাংলা একাডেমি রয়েছে, এবং সেই সঙ্গে আপনারা দেখবেন যে এখানে বিখ্যাত ফুলার রোড রয়েছে। সেই ফুলার রোড নির্দেশ করে আসলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো পূর্ববঙ্গের একটি বিশেষ স্থান হিসেবে পরিচিতি পেয়েছিল। বঙ্গভঙ্গ থেকে শুরু করে আমরা যদি একেবারে স্বাধীনতার পরবর্তী, এমনকি সাম্প্রতিক সময়ে যে জুলাই গণ অভ্যুত্থান আছে, এই পুরো সময়টা ধরে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা পালন করেছেন। স্থাপত্যের দিক দিয়ে যদি আমরা বলি, এখানে মধুর ক্যান্টিন আছে, যে জায়গাটিকে এখন আমরা মধুর ক্যান্টিন হিসেবে চিনি, অথবা আমরা এখন রেসকোর্স ময়দান হিসেবে বা সোহরাওয়ার্দী ময়দান হিসেবে যেটা চিনি, সেগুলোও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। মোটা দাগে আমরা যদি দেখি, এই জায়গাগুলিকে নিয়ে ঢাকার একটি বিশেষ ইতিহাস তৈরি হয়েছে। এর সঙ্গে আরেকটি ঘটনা যুক্ত করা যেতে পারে, সেটি হচ্ছে আপনার ঢাকাই মসলিন। এই ঢাকাই মসলিনের সাথে যুক্ত হয়ে আপনারা দেখবেন যে এখানকার বেশ কিছু তাঁতি সমাজ রয়েছে। আপনারা তাঁতি বাজারের নাম শুনে থাকবেন। এখানকার তাঁতিরা কিন্তু ঢাকাই মসলিনের বুননে বিশেষ এবং এর যে শৈল্পিক বিকাশ আছে সেখানে বিশেষ ভূমিকা পালন করেছে। এখন কথা হচ্ছে ঢাকা সম্পর্কে আসলে আমরা বিস্তারিতভাবে কোথায় জানতে পারবো। প্রথমত মোগল ঢাকা সম্পর্কে ডক্টর আব্দুল করিমের বিখ্যাত গ্রন্থ রয়েছে, ঢাকা দ্য মোগল ক্যাপিটাল। এটা সম্পর্কে মূলত মোগল আমলে ঢাকা শহরের বৃদ্ধি কেমন হয়েছে সেটা সম্পর্কে জানা যায়। এরপর আমরা যদি ব্রিটিশ আমলের ঢাকা সম্পর্কে জানতে চাই, তাহলে সেই সময়ের চার্লস ডয়েলের যে অ্যান্টিকুইটিস অফ ঢাকা আছে, সেটার মাধ্যমেও আমরা ঢাকা সম্পর্কে জানতে পারি। এরপরে হচ্ছে আপনার জেমস টেলর নামে একজন ভদ্রলোক সেই সময় ঢাকার উপরে বিশেষ গবেষণা করে আ স্কেচ অফ দ্য টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ ঢাকা নামে একটি গ্রন্থতে ঢাকা সম্পর্কে বিশেষভাবে তুলে ধরেছেন। মূলত এই দুইটি গ্রন্থে 19বিংশ শতাব্দীর ঢাকা সম্পর্কে একটি বিশেষ যে আলোচনা আছে, ঢাকার প্রবৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আপনারা খেয়াল করবেন, যদিও মোগল আমলে ঢাকা বিশেষভাবে বিকাশ লাভ করছিল এবং এর সমৃদ্ধির নানা মাত্রিক দিক দেখা যাচ্ছিল, কিন্তু ঢাকার যে পতন ঘটছিল বিশেষত ব্রিটিশ আমলে, সেটার কিন্তু নানা ধরনের বর্ণনা এই দুইটি গ্রন্থের মধ্যে, অর্থাৎ চার্লস ডয়েলি এবং জেমস টেলরের আলোচনার মধ্যে উঠে এসেছে। এবং স্ট্যাটিস্টিক্স থেকে আমরা এটাও জানতে পারি, সে সময় বিশেষত 1859 খ্রিস্টাব্দে ঢাকার জনসংখ্যা প্রায় 9 লক্ষ থেকে 51,000-এ নেমে এসেছিল। এটি নির্দেশ করে আসলে ঢাকা যে এক সময় বিশেষ সমৃদ্ধ নগরী ছিল জনসংখ্যা এবং আয়তনে এবং নানা ধরনের স্থাপত্য নিদর্শনের মাধ্যমে। সে সময় ঢাকার যত ধরনের প্রাচীন স্থাপত্য নিদর্শন ছিল সেগুলো প্রায় জীর্ণ শীর্ণ হয়ে উঠেছিল, এবং সেই কারণেই মূলত ব্যতীত হয়ে চার্লস ডয়েলি তার গ্রন্থের মধ্যে ঢাকার বিশেষ কিছু স্থাপত্যের পেইন্টিং করার সিদ্ধান্ত নেন। পরে যখন দেখা যাচ্ছে যে ঢাকা অল্প সময়ের জন্য তার রাজধানীর মর্যাদা ফিরে পায় 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরে, তখন ঢাকা তার যে ঋত গৌরব আছে সেটা কিছুটা ফিরে পায়। পরবর্তীতে 1947-এর পরে ঢাকা যখন পূর্ব পাকিস্তানের রাজধানী হয়, তখন তার সেই গৌরব ধীরে ধীরে ফিরে পেতে থাকে। এবং আমরা যে বলছিলাম মোগল আমলে ঢাকার রাজধানী হিসেবে বা ঢাকা শহর হিসেবে এর আয়তন যে প্রায় 150 বর্গমাইল হয়েছিল, এবং 1981 খ্রিস্টাব্দে তার সেই আয়তন কিন্তু ঢাকা পুনরায় ফিরে পায়। অর্থাৎ
আপনি স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু করে ঢাকা পুনরায় বৃদ্ধি হতে শুরু করে। তবে ঢাকা সম্পর্কে আধুনিক ঢাকার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে জানতে হলে এর যে মাস্টার প্ল্যান আছে এগুলিও গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে থাকে। যেমন ঢাকা শহরের প্রথম গুরুত্বপূর্ণ নগর পরিকল্পনার একটি দলিল হচ্ছে প্যাট্রিক গেডেস নামে একজন নগর পরিকল্পনাবিদ এবং সোশিওলজিস্ট। তিনি সর্বপ্রথম 1917 খ্রিস্টাব্দে ঢাকার নগর পরিকল্পনার উপরে একটি গ্রন্থ রচনা করেন। সম্ভবত ঢাকা নগর জাদুঘর 1990 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করে প্রকাশ করে। এই গ্রন্থটির পরে যে গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যানের কথা আমরা জানতে পারি ঢাকার উপরে, সেটি হচ্ছে আপনার 1959 খ্রিস্টাব্দে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট যখন তৈরি হয়। সেই ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তৈরি হওয়ার পরে 1956 সালের পরে 1959 খ্রিস্টাব্দে মূলত এই ঢাকার উপরে একটি মহাপরিকল্পনা মাস্টার প্ল্যান তৈরি করা হয়। যদিও 20 বছর সময়ের জন্য এই মাস্টার প্ল্যানটি তৈরি করা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পূর্বে এই মাস্টার প্ল্যান অনুযায়ী আসলে ঢাকাকে কতখানি সাজানো হয়েছে, পরিকল্পনা করে আগানো হয়েছে, সেটি এখনো অনেক গবেষকদের কাছে একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার। এর পরবর্তীতে আমরা যে ঢাকা শহরের উপরে মাস্টার প্ল্যানটি পাই সেটি হচ্ছে আপনার 1995 খ্রিস্টাব্দে তৈরি করা হয় ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান। সুতরাং এরপরে এটি 2015 সালে হয়তো বা আপডেটেড করে 2035 সাল পর্যন্ত করা হয় ড্যাপের অধীনে, ডিটেলড এরিয়া যে প্ল্যান করা হয় তার অধীনে। তো ঢাকার আমরা যদি ক্লাসিক সূত্রগুলিকে এক সূত্রে নিয়ে আসি, তার মধ্যে প্রধান হচ্ছে ঢাকা দ্য মোগল ক্যাপিটাল, যেটি রচনা করেছেন ডক্টর আব্দুল করিম। এরপরে জেমস টেলর সহ আপনার হচ্ছে যে আছেন চার্লস ডয়লি, ওনাদের দুটি গ্রন্থ বিশেষ ভূমিকা পালন করে থাকে। পরবর্তীতে 20 শতাব্দীর ঢাকার উৎস হিসেবে আমরা আরো কয়েকটি গ্রন্থ পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে হাকিম হাবিবুর রহমানের রচয়িত 50 বরস পেহলে, এবং অন্যতম আরেকটি গ্রন্থ হচ্ছে আপনার যেটি SM তাইফুরের রচনা গ্লিমসেস অফ ওল্ড ঢাকা। এটির মধ্যেও ঢাকা সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে একেবারে সাম্প্রতিক সময়ে আমরা ঢাকার উপরে, ঢাকা নগরীর বিশেষত ঢাকা সিটি কর্পোরেশনের উদ্ভব এবং বিকাশের উপরে যে গ্রন্থটি পাই সেটি হচ্ছে ঢাকা স্টাডি ইন আরবান হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট। ডক্টর শরীফউদ্দীন আহমদ এটি লিখেছেন। এছাড়াও একটি ঢাকার উপরে একটি বিশেষ কোষ রচনা করেছেন ডক্টর মুনতাসির মামুন, যেটি ঢাকা স্মৃতি বিস্মৃতি নগরী। এগুলোর বাইরে সাধারণত ঢাকা শহরে যে সকল কবি সাহিত্যিকরা বসবাস করেছেন তারা নানা ধরনের স্মৃতিকথা রচনা করেছেন। এর মধ্যে কবি শামসুর রহমানের ঢাকা নিয়ে স্মৃতির শহরের কথা বলা যেতে পারে। তারপর সাইদ আহমদের ঢাকা আমার ঢাকা, এগুলো সহ আরো কিছু গ্রন্থ পাওয়া যায়। তো মোটামুটিভাবে এই হচ্ছে ঢাকা সম্পর্কে জানার কিছু বিশেষ উৎস গ্রন্থ। এখন ঢাকা সম্পর্কে আমরা কেন অধ্যয়ন করব সে নিয়ে 2-4টি কথা বলা যেতে পারে। ঢাকা সম্পর্কে অধ্যয়ন করার একটি প্রধান কারণ হচ্ছে ঢাকাকে রক্ষা করা। আমরা অনেকেই ঢাকা শহরে যখন আমরা বের হই, ঢাকার নানা প্রান্তে আমরা নিজেরা বসবাস করি, বের হলে আমাদের কিন্তু এই সম্পর্কে বিভিন্ন ধরনের উষ্মা প্রকাশ হয় নানা ধরনের অব্যবস্থাপনা নিয়ে। এর অর্থ দাঁড়াচ্ছে যে ঢাকা শহরকে যদি একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই ঢাকাকে রক্ষা করতে হবে। তাহলে ঢাকাকে রক্ষা করবে কে, এই প্রশ্নটি তখন এসে যায়। ঢাকাকে রক্ষা করবে মূলত এখানে বসবাসকারী তার অধিবাসীরাই। আর এই ঢাকার অধিবাসীরা যদি ঢাকাকে অবশ্যই রক্ষা করতে চায় তাহলে অবশ্যই এবং নিঃসন্দেহে ঢাকাকে কিন্তু ধারণ করতে হবে। কেউ যদি ঢাকাকে ধারণ না করে, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যদি ওনারশিপ বিল্ড না হয়, সে কোনোদিনই ঢাকাকে রক্ষা করতে পারবে না। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটি নগরকে ব্যবস্থাপনা করার ক্ষেত্রে কেবল কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানের পক্ষে এই ঢাকাকে রক্ষা করা কিন্তু সম্ভব না। সেটা সিটি কর্পোরেশন হোক, অথবা সেটি রাজক হোক, অথবা এটা সরকার নির্ধারিত অন্য কোনো প্রতিষ্ঠান হোক। তাই ঢাকাকে যদি আসলে রক্ষা করতে হয়
নিঃসন্দেহে ঢাকাতে বসবাস করে যত কমিউনিটি এবং এর অধিবাসী আছে, মানুষ আছে, তাদেরকে এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তাহলে ঢাকাকে আসলে নিজের কিভাবে সম্পৃক্ত করা যায়, অথবা নিজের মধ্যে একটা সেন্স অফ ওনারশিপ কিংবা সেন্স অফ বিলঙ্গিং কিভাবে ডেভেলপ করা যায়, এই ডেভেলপ করার অন্যতম উপায় হচ্ছে আসলে ঢাকা সম্পর্কে জানা। যে ঢাকা শহরের সূচনা কবে, সাধারণত আমরা যে ঢাকা সিটি কর্পোরেশনটা দেখি, এটির সূচনা ধরা হয়ে থাকে 1864 খ্রিস্টাব্দে। এখন যেটি এসে দাঁড়িয়েছে 306 স্কয়ার কিলোমিটারে। তো এই ঢাকা সম্পর্কে আসলে জানাশোনার পরিব্যাপ্তিটা আমাদের মধ্যে বৃদ্ধি করা দরকার। এমনকি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী আছে তাদেরও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন স্থাপত্য কখন তৈরি হয়েছে, অথবা টিএসসির ভেতরে যে আমরা গ্রিক কবরস্থানের স্মৃতিস্তম্ভ দেখতে পাই, সেটি কখন এখানে স্থাপিত হয়েছে সেটি সম্পর্কেও আমাদের মধ্যে আগ্রহ তৈরি হওয়া দরকার। যখনই ঢাকার ম্যাটেরিয়াল হিস্ট্রি সম্পর্কে আমাদের নিজেদের মধ্যে আগ্রহ তৈরি হবে, তখন আমরা ঢাকা যে আমার সেই বোধটা তৈরি হবে, আর তখনই হয়তোবা আমরা নিজেরাই ঢাকা নির্মাণে এখানে এগিয়ে আসব। তখনই হয়তোবা একটি সুন্দর ঢাকা তৈরি হবে। না হলে আপনারা দেখতে পাবেন যে এখন ঢাকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বলা হয়ে থাকে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা। আমরা যদি নিজেদের মধ্যে এই সেন্স অফ অনারশিপটা তৈরি না করি, তাহলে এই যে জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, এর যে বিভিন্ন ধরনের গাছপালা আছে, প্রাচীন গাছপালা এবং রেয়ার স্পিসিস আছে, এবং বিভিন্ন ধরনের রেয়ার বার্ডস আছে, সেগুলিও হয়তো বা একসময় হারিয়ে যাবে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলাপ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।